আমি যে বাইকটি রাইড করতেছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম বাইক। এটা হচ্ছে আমার বড় ভাই আমাকে বলতে পারেন গিফট করছে। বন্ধুরা দেখতে দেখতে 2024 সাল হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। এই কিছু বলেন আপনি? আমিও হারাই যাবো। একটু জোরে বলেন এখান থেকে। আপনি কি করবেন? আমিও হারাই যাবো কদিন পর। কেন আপনি হারাই যাবেন কেন? মানে আমার তো টাকা পাইবেন না, কিন্তু আমি হারাই যাবো। যাই হোক বন্ধুরা, যে আসছে 2025 সাল আমাদের সবার জন্য অনেক বেশি আনন্দময় হোক, অনেক বেশি সুখের হোক, সেই কামনাই করি। আর যে টাকা পাই ভাই, টাকাটা যেন 25 সালে আমাকে দিয়ে দেয়। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে 28 তারিখ, 28 ডিসেম্বর 2024। হয়তোবা এটাই এই 2024 সালের লাস্ট ভিডিও আমার। এরপরে হয়তো 2025 সালে আমাকে দেখতে পাবেন আপনারা। আর এই 2024 সাল আর আমাদের মাঝে ফিরে আসবে না। অনেক অনেক দুঃখ, হাসি, কান্না, বেদনা সব কিছু মিলিয়ে আসলে এক একটা বছর থাকে। কারো কারোর জন্য সেটা আনন্দের হয়, আবার কারো কারোর জন্য সেটা অনেক দুঃখের হয়ে থাকে। সব কিছুর পরেও আমরা প্রত্যাশা করি যেন নতুন বছর আমাদের জন্য সবসময় বেস্টটাই নিয়ে আসে, সবসময় ভালো কিছুই যেন নিয়ে আসে। পিছনের যত দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু ভুলে যেন নতুন করে সুন্দরভাবে আমরা জীবনটাকে শুরু করতে পারি। আপনাদের সকলের জন্য আমিও সেই প্রত্যাশাই করি যেন আপনারা আপনাদের নতুন বছরটিকে আরও বেশি সুন্দর এবং আনন্দময় করে তুলতে পারেন। বন্ধুরা 2024 সালের আজকের এই শেষের ভিডিওতে আমি আপনাদেরকে আমার পিছনের ছোটোবেলার কিছু শৈশবের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাইকিংটাকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি, আমার বলতে পারেন পার্ট অফ মাই লাইফ, তো এই জন্য বাইক নিয়েই আমি কথা বলবো। ছোটোবেলায় আমি কখন থেকে বাইক চালানো শুরু করছি এবং কিভাবে আমার বাইক চালানোর উপর আগ্রহ চলে আসলো, বা কেন আমি বাইক চালাতে আগ্রহ প্রকাশ করলাম, চলুন তাহলে জেনে আসি। ছোটোবেলা থেকে আমার আসলে এই বাইক দেখলেই না আমার মধ্যে কেমন যেন একটা আবেগ কাজ করতো। আমি দেখলেই মন চাইতো যে একটু উঠি, একটু উপরে উঠে বসি, বা দেখি আসলে কোনটা দিয়ে কি করে। এটা খুব ছোটোবেলার কথা বলতেছি আমি। তো তখন থেকেই বাইকের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা কাজ করতো। তারপরে শুধুমাত্র বাইক না, তখন তো আসলে বাইক চালানোর মতো ওরকমের বয়স ছিল না, কিন্তু সাইকেল তো চালাতে পারতাম, আর প্রচুর সাইকেল চালাতাম, প্রচুর। আমি ছোটোবেলা থেকেই আমি আমার মামা বাড়িতেই বড় হই। তো মামা বাড়িতে আমি যখন থাকতাম তখন আমার একটা সাইকেল ছিল। তো আমি যেখানে যাইতাম যত অল্প দূরত্বের পথ হোক না কেন, আমি আমার সাইকেলটি আমার সবসময় সাথেই নিয়ে যেতাম। আর সবাই আসলে বলতো আমাকে যে ভাই তোর কি কষ্ট হয় না সাইকেল চালাতে? আসলে কষ্ট হতো আমার, কিন্তু তারপরে না আমি সাইকেল দুই চাকার প্রতি আমার একটা অন্যরকমের আকর্ষণ কাজ করতো। তো সেখান থেকে যখন একটু একটু করে বড় হলাম, তারপরে আমি যখন আনুমানিক 5, 6 বা 7, 8 এরকম হবে, তখন থেকেই আমার একটা ভাই আছে, সুবীর ওর নাম। ও যদি ভিডিওটা দেখে থাকে তাহলে হয়তো বা এখন মুচকি করে হাসতেছে। বিষয় হচ্ছে যে ওর একদিন ভাড়ায় যে বাইকগুলো পাওয়া যায় না, ওই ভাড়ায় বাইক নিয়ে, তখন আসলে আমাদের পরিচিত কারোর মধ্যে ওরকম কোনো বাইক ছিল না। আর পরিচিতদের বাইক থাকলেও কখনো বাইক আমাদেরকে দিত না, কারণ আমরা তখন খুবই ছোট এবং বাইক চালাতেই জানতাম না, বাইক সম্বন্ধে কিছুই জানতাম না।
তো যাই হোক, একদিন আমাকে সুবীর বলতেছে কি যে হ্যাঁ চল বাইক চালানো শিখবো, বাইক চালাবো। তো এবারে করলাম কি, ভাড়া একটা বাইক নিলাম। তখন বেশিরভাগ হচ্ছে ভাড়ায় টিভিএস মেট্রো বাইকগুলো পাওয়া যেত, 100 সিসি বা 80 সিসি যে বাইকগুলো আছে, বা 110 সিসিগুলোও পাওয়া যেত টিভিএস মেট্রো। তো ওই বাইকগুলো কমন ছিল, মানে ওই বাইকগুলোটা বাইক রাস্তায় চললেই মনে হতো যে এটা ভাড়ার বাইক, এরকম একটা ব্যাপার। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা, বা তারও আগের হবে, না ভুল বলছি, 10-12 বছর না, তারও আগের কথা, এটা প্রায় 15 বছর আগের কথা। যাই হোক, তো তখন হচ্ছে কি যে ওরকম একদিন হচ্ছে একটা মাঠে ও আমাকে নিয়ে আসে একটা বাইক ভাড়া নিয়ে, সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি, সরি টিভিএস মেট্রো। তো ওই বাইকটা যখন নিয়ে আসে, আমি ফার্স্ট টাইম তখন বাইকের উপরে উঠি, হচ্ছে হ্যান্ডেলটা যখন ধরি, একটা ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। তো তখন সুবীর দেখতাম যে চালাতে পারতো, কিন্তু ওর মধ্যে একটা সমস্যা আমি দেখতাম যে ও হচ্ছে যখনই বাইক স্টার্ট করে হচ্ছে গিয়ার দিয়ে, ফার্স্ট গিয়ারে দিয়ে যখন হচ্ছে ও ক্লাস ছেড়ে দিত, তখন ও ক্লাসটা হচ্ছে দুম করে ছেড়ে দিত, একবারে ছেড়ে দিত দুম করে। আর গাড়িটা এরকম একটা লাফ দিত, দুম করে লাফ দিয়ে পিছন দিকে মাঝে মাঝে কেউ থাকলে পড়ে যেত, মাঝে মাঝে ও নিজেও বাইক নিয়ে পড়ে যেত, কখনো কখনো আবার একটু কম স্পিডে ক্লাস ছাড়া হলে তখন আবার ঠিকঠাক মতো গাড়িটা রান করতো। তো এই ব্যাপারটা তখন হচ্ছে ও নিজেও হয়তো বুঝতো না যে ক্লাসটা আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়তে হবে। তো ওই ব্যাপারটা তখন আমি বুঝতে পারছি। এখন আপনি বলতে পারেন যে আমি আমার নিজের ক্রেডিট নিচ্ছি, আমি আসলে মানে আমি জানি না আমি কেন বুঝতে পারছি, আমি সত্যি সত্যি তখন বুঝতে পারছি। এতে যদি নিজের ক্রেডিট নিজের নেওয়া হয় তাহলে আমার কিছু করার নেই। বাট আমার আসলে ছোটোবেলা থেকে আমার রাইডিংয়ের উপরে কেমন যেন একটা এক্সপিরিয়েন্স অটোমেটিক হয়ে যায়, আমি দেখছি, মানে কেমন যেন চলে আসে। তো ওই ব্যাপারটা তখন আমি ধরতে পারি যে কী রে, এইভাবে ক্লাস ছাড়াই তো হবে না, ক্লাস ছাড়তে হবে আস্তে আস্তে। তখন আমি নিজে নিয়ে আমার লাইফে ফার্স্ট টাইম আমি যখন বাইক রাইড করি, আমি নিজে নিজে খুব সুন্দরভাবে ক্লাস ছাড়ি এবং হচ্ছে যে মাঠের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করি। আর হচ্ছে তারপরে ব্রেকিং টেস্ট করি যে কতটুকু কীভাবে ব্রেক হয়, এগুলো করতে করতে কিছুক্ষণ পরে আমি রোডে চালাতে পারি, বাট যদিও তখন ওইভাবে ভালোভাবে চালাতে পারি না। এই হচ্ছে বিষয়। তারপর মাঝে মাঝে হচ্ছে ভাড়ায় ওইভাবে বাইক নিয়ে এদিক সেদিক যাইতাম। আর হচ্ছে এই আর কি, মানে শুধু কোনো কারণ না থাকলেও বাইক চালাতে যে এত ভালো লাগতো সেটা বলে বোঝাতে পারবো না। মানে বাইক পাইলে একটা মানে মনে হতো যে সব কিছু একদিকে আর বাইক আমার অন্যদিকে, এরকম। তো এইভাবে করে করে হচ্ছে আমি মাঝে মাঝে এরকম বাইক ভাড়ায় নিয়ে চালাইতাম। ফ্যামিলি থেকেও জানতো না, কারণ ফ্যামিলি থেকে জানলে অনেক রাগারাগি করবে, স্বাভাবিক। কারণ বাইকের আসলে অনেক সময় তারা শোনে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার শিকার হয় এবং সেটা খুব ভয়াবহ হয়। আর ওই সময় আসলে বাইকের সেফটির বিষয় নিয়ে এতটা আসলে কখনো চর্চা করা হয়নি, বা কেউই ওইভাবে করতো না, বা আইনি অতটা একটা প্রেশার ছিল না। এখন যেরকম হচ্ছে আইনি একটা ঝামেলা আছে, এটা অবশ্য খুব ভালো হয়েছে। তখনকার মানুষ আসলে দেখছি হেলমেট পরার বিষয়ে অনেক বেশি নিরুৎসাহিত ছিল বা অজ্ঞ ছিল। হেলমেট যে পরতে হবে অনেকে এটা জানতোই না, যে বাইক চালালে কেন হেলমেট পরতে হয়। অনেকে তখন জানতো যে বাইক চালালে হচ্ছে মানে পুলিশে মামলা দেবে, এই জন্য হেলমেট পরতে হয়, অনেকে এইভাবেই এই জিনিসটা বুঝতো। কিন্তু আসলে যে হেলমেটটা তার নিজের সেফটির জন্য, বা আমি বাইক রাইড করতেছি আমার নিজের সেফটির জন্য যে হেলমেট পরতে হবে, এটা তখন জানতো না। আচ্ছা যাই হোক, আবার হেলমেটের পর্যায়ে চলে যেতেছিলাম কথা বলতে বলতে। তো তখন থেকে হচ্ছে বাইক চালানো হচ্ছে আমার শুরু। তারপর থেকে টুকটাক এভাবে বাইক চালাইতাম, ভাড়া নিয়ে বিশেষ করে চালাইতাম, ভাড়ায় এদিক সেদিক যাইতাম, শুধু কোনো কারণ ছাড়া শুধু চালাইতাম বাইক, একটা ব্যাপার। তো যদি বলেন দুর্ঘটনা, বাইক নিয়ে আসলে তেমন বড় কোনো দুর্ঘটনার শিকার হইনি আমি। যখন আমি ভাড়ায় চালাইতাম তখন একবার হচ্ছে পড়ে গিয়েছিলাম ছোট, একবারে হচ্ছে বালুর জন্য, তাও রাস্তার পাশে বালু ছিল, বালুর জন্য হচ্ছে আমি ব্রেক করার সাথে সাথে স্লিপ করে পড়ে যাই। আর বাইকটা হচ্ছে যে সোজা ছিল না, একটু লিন হয়েছিলাম, তখন হচ্ছে ব্রেক করার কারণে স্লিপ কেটে পড়ে যায়, আর আমার শার্টের বোতাম টোতাম একটু ছেড়ে যায়, এই জাস্ট এতটুকুই, কখনো ব্লাড বের হয় নাই এরকমের। কিন্তু আমি হচ্ছে গত 2 বছর আগে একটা দুর্ঘটনার শিকার হই, সেটা আমি আপনাকে পরে অন্য কোনো দিন বলবো। তো এই হলো ব্যাপার। 2012 সাল থেকে আমি হচ্ছে বাইক রাইড করা শুরু করি। তখন হচ্ছে ভালোভাবে পারতাম না, এই আর কি। তারপরে ভাড়ায় চালাতে অনেকটাই আয়ত্ত করতে পেরেছি। বিভিন্ন পরিস্থিতি আমি বুঝতে পারছি যে কোন পরিস্থিতিকে কীভাবে বাইক রাইড করতে হবে। আর এখন আমি যে বাইকটি রাইড করতেছি, এটা হচ্ছে আমার জীবনের প্রথম বাইক।
এবং এই বাইকটা হচ্ছে অনেক কষ্ট করে কেনা হয়েছে, আর আমি নিজে কিনিনি এই বাইকটা হচ্ছে আমার বড় ভাই আমাকে বলতে পারেন গিফট করছে। বাইকের প্রতি আমার এত বেশি দুর্বলতা যে আমি কি বলবো, আমার ভাইকে মানে থ্যাঙ্কস, শুধুমাত্র থ্যাঙ্কস দিলেও আসলে ছোট হয়ে যাবে। আসলে আমার নিজের পক্ষে হয়তো বা এইভাবে এই রকম একটা বাইক কেনা সম্ভব হতো না এত তাড়াতাড়ি, হলেও সেটা অনেক সময় লাগতো আমার জন্য। বড় ভাই তার এই ঋণ হয়তো আমি কখনো শোধ করতে পারবো না। এই ছিল আসলে আমার বাইকিংয়ের যাত্রা শুরুর কাহিনী। তবে এর মাঝখানে অনেক কষ্ট পেয়েছি অনেকের কাছ থেকে এই বাইক নিয়ে। নিজের বাইক না থাকলে আর কি যা হয়, অনেকের কাছে বাইক চেয়ে অনেক অপমানিত হয়েছি। এটা আমার মনে হয় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা ছেলের যাদের নিজের বাইক নেই, তারা এরকমের আমার মতো এরকমের কষ্ট পেয়েছেন। আপনার লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। একটা সময় আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে অনেকের কাছ থেকে কষ্ট পাওয়ার পরে, আমি নাম বলবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজে যদি কোনো দিন বাইক কিনতে পারি সেদিন বাইক চালাবো, এর আগে কখনো বাইক রাইড করব না। হোক সেটা মানে যদি কেউ নিজে থেকে ইচ্ছে করেও দিয়ে থাকে তাও বাইক চালাবো না, টোটালি চালাইনি আমি গত মানে মাঝখানে হচ্ছে প্রায় 1.5 বছর 2 বছর যাবৎ কোনো বাইক চালাইনি, কোনো বাইক রাইড করিনি। হাতের কাছে অনেক বাইক থাকলেও আমি বাইক চালাইনি, আর ভাড়ায়ও আর বাইক চালাইনি, ভাড়াতে নিয়েও কখনো আর বাইক চালানো হয়নি। তারপর আস্তে আস্তে হচ্ছে জবের পারপাসে আমার কলিগের মাধ্যমে হচ্ছে বাইক চালাই আস্তে আস্তে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে আমার যে কলিগ আছে, হ্যাঁ, ওই কলিগের একটা বাইক আসলো ডিসকভার 125। তো ওই বাইকটি আমি অনেক চালিয়েছি আমার নিজের বাইক। এই বাইকটি কেনার আগে বলতে পারেন একবারে নিজের মতো করেই আমি চালিয়েছি। তো তার নাম হচ্ছে ফয়সাল আহমেদ। তার বাইকটি নিয়ে আমি অনেক ভিডিও করেছি, আমার এই চ্যানেলেই ভিডিও আছে। আমি তাকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই। এই 2024 সালের শেষের দিকে শেষ ভিডিওতে আমি আমার লাইফের কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই 2024 সাল আপনার জন্য কেমন ছিল বন্ধুরা, কমেন্টে জানাতে পারেন। যদি আমারটা বলি তাহলে সব মিলিয়ে মোটামুটি ভালো খারাপ সব মিলিয়ে ছিল। আর নতুন বছর 2025 সাল আসতেছে, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইক রাইড করার সময় অবশ্যই ভালো মানের হেলমেট পরিধান করবেন। লং ট্যুরের ক্ষেত্রে সেফটি গিয়ার অবশ্যই পরিধান করবেন। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, টাটা, বাই বাই।